আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ফ্রি অনলাইন স্কুলে। আমি আব্দুল্লাহ আল মামুন বরাবরের মতো আজকে একটা নতুন টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় যেটি রয়েছে, অর্থাৎ স্থির তড়িৎ। তো চলো বন্ধুরা শুরু করা যাক। আচ্ছা, স্থির তড়িৎ নিয়ে যেহেতু আমাদের আলোচনা, এই চ্যাপ্টারে মূলত আমরা যে জিনিসগুলো আলোচনা করব সেইগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমরা যদি লক্ষ্য করো যে তড়িৎটা যেখানে উৎপন্ন হচ্ছে মেইনলি সেই জায়গাটার মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ আমরা এই তড়িৎটাকে অন্য কোথাও দূরে নিয়ে যেতে পারি না। ঠিক আছে, স্থির বলতে বোঝাচ্ছে যে আমরা যেখানে উৎপন্ন করব মেইনলি সেখানেই সেটাকে ব্যবহার করবো। যেমন একটা ডায়নামো হতে পারে, পেন্সিল ব্যাটারি হতে পারে, অর্থাৎ এখানে আমরা কোষ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তড়িৎ উৎস হিসেবে এখানে আমরা কোষগুলো ব্যবহার করে থাকি মূলত। আচ্ছা, এখন আসো মেইনলি যেটা আমাদের আলোচনা সেটা হচ্ছে যে স্থির তড়িতের শুরুতেই আমাদের একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে বা একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। তোমরা যেটা পড়ে আসছো তার ঠিক অনুরূপ কুলম্বের সূত্র। ঠিক আছে, নিউটনের মহাকর্ষ সূত্র তোমরা ফার্স্ট পার্টে পড়ছো। সেটা কেমন ছিল? দুটো বস্তু ছিল যারা পরস্পরকে আকর্ষণ করছে, তাই না? মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করছে। এই যে পরস্পরকে আকর্ষণ করছে, এই আকর্ষণ বলটা কেমন ছিল? এই আকর্ষণ বল ছিল তাদের ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? এই দুটাকে কম্বাইন করে আমরা লিখেছিলাম এফ সমানুপাতিক m1 m2 বাই বি স্কয়ার। তো এই সূত্রটা ছিল আমাদের মহাকর্ষের সূত্র, এবং এই সমানুপাতিক চিহ্ন তুলে দিলে যে মহাকর্ষীয় ধ্রুবক আসতো সেটাকে আমরা বলতাম সার্বজনীন ধ্রুবক, ক্যাপিটাল জি, তাই না? এটা ছিল কি আমাদের নিউটনের মহাকর্ষের সূত্র। এখন দেখো আমাদের কুলম কি বলেছেন। বিজ্ঞানী কুলম বললেন যে পৃথিবীতে যে চার্জগুলো রয়েছে সে চার্জগুলো পরস্পরকে হয় আকর্ষণ করছে অথবা বিকর্ষণ করছে। ধরো আমরা দুটো চার্জ নিলাম, এই দুটো চার্জকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে অর্থাৎ দূরত্বে রেখে দিলাম। সেটা ধরো ডি দূরত্বে রেখে দিয়েছি, দুটো চার্জ। ঠিক আছে, এই দুটো চার্জের মান ধরো প্রথম চার্জটার মান হচ্ছে Q1, দ্বিতীয় চার্জটা হচ্ছে Q2। তাহলে এই যে দুটো চার্জ পরস্পরকে হয় আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে, যে কোনো একটা। তো কখন আকর্ষণ করবে কখন বিকর্ষণ করবে? যদি দুটো চার্জই সেম টাইপের হয়, অর্থাৎ দুটোই যদি পজিটিভ হয় তাহলে তারা বিকর্ষণ করবে। যদি দুটো চার্জের ভিন্ন রূপ হয়, অর্থাৎ একটা পজিটিভ হলো একটা নেগেটিভ, তাহলে কি হবে? তারা পরস্পরকে আকর্ষণ করবে। আবার যদি দুটাই হয় নেগেটিভ তবুও তারা পরস্পরকে বিকর্ষণ করবে, কারণ সেম টাইপ হলেই তারা পরস্পরকে বিকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে কখন আকর্ষণ করবে কখন বিকর্ষণ করবে এটা পুরোপুরি ডিপেন্ড করছে আমাদের চার্জ দুটো কেমন। আমরা যদি একই টাইপের চার্জ নেই তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে, আর যদি ডিফারেন্ট টাইপের দুটো চার্জ নেই তাহলে পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে আমরা এখানে যে ছবিটা নিয়েছি এখানে দুটো ডিফারেন্ট টাইপের চার্জ নিয়েছি, তাই না? Q1 চার্জটাকে বলছি পজিটিভ, Q2 চার্জটা হচ্ছে নেগেটিভ। তার মানে এখানে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে আকর্ষণ বল। তাহলে এই আকর্ষণ বলের মান কতটুকু হবে? বিজ্ঞানী কুলম বললেন এই আকর্ষণ বলের মান হবে এই চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ Q1 Q2, এবং এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স বা দূরত্ব রয়েছে তার বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে এই দুটাকে কম্বাইন করলে কি আসবে? F সমানুপাতিক Q1 Q2 বাই ডি স্কয়ার। এই সমানুপাতিক চিহ্নকে যদি আমরা তুলে দেই তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, সেটাকে আমরা কুলম্বের নাম অনুসারে কেউ বলতে পারি, তবে এখানে আমরা কেটাও বেশি ইউজ করব না, এটাকে আমরা সি ইউজ করব। ঠিক আছে, সি Q1 Q2 বাই ডি স্কয়ার। তাহলে দেখো দেখি কুলম্বের যে সূত্র এবং মহাকর্ষের জন্য নিউটনের যে সূত্র দুটো প্রায় সেম, তাই না? অর্থাৎ এটা মহাকর্ষের সূত্রের ক্ষেত্রে নিউটন বলেছিলেন জি m1 m2 বাই ডি স্কয়ার হবে, আর বিজ্ঞানী কুলম বললেন সি Q1 Q2 বাই ডি স্কয়ার। অর্থাৎ এখানে বলদ্বয়ের গুণফল ছিল, এখানে চার্জদ্বয়ের গুণফল, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তবে এই ধ্রুবকটার মান ছিল আলাদা আর এই ধ্রুবকটার মান হচ্ছে ভিন্ন। আর কি ডিফারেন্স আছে? সব থেকে বড় ডিফারেন্স যেটা, সেটা হলো আমাদের নিউটনের যে মহাকর্ষ সূত্রটা ছিল সেই মহাকর্ষ সূত্রের দুটো ভর ছিল, দুটো বস্তু ছিল যাদের মধ্যে কোনো চার্জ ছিল না।
ঠিক আছে, তাহলে চার্জবিহীন বস্তু, নিউট্রাল বস্তু ছিল। কিন্তু আমাদের কুলম্বের সূত্র যেটা, সেখানে যে দুটো বস্তু কল্পনা করছি আমরা, সেই দুটো হবে চার্জিত বস্তু, অর্থাৎ পজিটিভ অথবা নেগেটিভ, যে কোনো একটা আধানে অবশ্যই তাদেরকে চার্জিত হতে হবে। ঠিক আছে, এটা ছিল এই দুটোর মধ্যে অনেক বড় ডিফারেন্স, সব থেকে বড়। তোমরা হয়তো কেমিস্ট্রিতে পড়ে আসছো, বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল ছিল, তাই না? রাদারফোর্ডের পরমাণু মডেলে রাদারফোর্ড একটা ভুল করছিলেন। তিনি কিন্তু বলছিলেন যে ইলেকট্রনগুলো কিভাবে ঘুরছে, সোলার সেলের মতো, অর্থাৎ সৌর মডেলের মতো, অর্থাৎ সৌরজগতে যে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরছে সেরকম। অর্থাৎ তিনি এই যে মহাকর্ষের নিউটনের সূত্রটাকে ব্যাখ্যার মতো করে বলছিলেন। ঠিক আছে, কিন্তু সেম জিনিস কুলম্বের সূত্র বলছে যে হ্যাঁ, এটা একই ধরনের আকর্ষণ বিকর্ষণ বল হয়, কিন্তু চার্জ, এগুলো হতে হবে চার্জিত বস্তু। এবং রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা ছিল, সেটা এই কারণেই ভুল ছিল যে তিনি চার্জিত বস্তুর সঙ্গে চার্জ নিরপেক্ষ বস্তুর তুলনা করেছিলেন। তার মানে দুটো দেখতে একই রকম হলে দুটো আসলেই ভিন্ন জিনিস। ঠিক আছে, এবং তোমাদেরকে প্রথম পত্র যেটা ছিল আমাদের পদার্থবিজ্ঞান, সেখানে যে বলবিদ্যা অধ্যায়টা ছিল, সেখানে বলের সঙ্গে আমরা দুটো বল বলেছিলাম, মহাকর্ষ বল এবং তড়িৎ চুম্বকীয় বল। সেই তড়িৎ চুম্বকীয় বলের মধ্যে এই বলটা হচ্ছে কোন বল? তড়িৎ বল। এটা কিন্তু শুধুমাত্র তড়িৎ বল, চুম্বকীয় বল না। ঠিক আছে, কারণ এটা আমরা তড়িতের জন্য নির্ণয় করছি, চার্জের জন্য। এই তড়িৎ বল আর এটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল, অর্থাৎ প্রথম বল এটা, এটা হচ্ছে দ্বিতীয় বলটা। এই দ্বিতীয় বলে দেখো দ্রুতের সঙ্গে সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। দ্রুত যত বাড়বে আমাদের আকর্ষণ তত কমতে থাকবে। আসলে এটা হয় যে দ্রুত যতই বাড়বে তত আকর্ষণ কমবে। মধ্যাকর্ষণ শক্তির ক্ষেত্রে একই কথা, দ্রুত যত বাড়ছে আকর্ষণ কমছে, তাই না? কিন্তু দেখো দ্রুত কখনো শূন্য হতে পারে না, তাই না? দ্রুত যদি এখানে শূন্য হয়ে যায়, বল কত হয়ে যাবে? বল হয়ে যাবে ইনফিনিটি, কারণ দ্রুত দিয়ে ভাগ আছে। ঠিক এখানেও দ্রুত যদি শূন্য হয়, বল হয়ে যাচ্ছে ইনফিনিটি, মানে অসীম বল। আবার দ্রুত তুমি যতই বাড়াও, অর্থাৎ দুটো বস্তুকে অসীমে নিয়ে যাও, তবুও বলের মান থেকে যাবে, বল কখনো জিরো হবে না। কেন হবে না? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ঠিক আছে, কিন্তু যতই দূরত্ব বাড়ছে এর মান কমছে, মান কমতে 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 অনেক ছোট হতে পারে, কিন্তু জিরো কখনো হবে না। ঠিক একইভাবে তড়িৎ বলটাও কখনো জিরো হবে না। ঠিক আছে, তার মানে এটা আমি যতই অনেক বড় দূরত্ব নেই না কেন, বলের মান কমতে থাকবে, কিন্তু কখনো জিরো হবে না। এই জন্য আমরা বলেছিলাম মাধ্যাকর্ষণ শক্তি এবং তড়িৎচুম্বকীয় বল এই দুটোর ক্ষেত্রে রেঞ্জটা কেমন? এই রেঞ্জটা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই যে আমাদের নিউটনের সূত্রের অনুরূপ একটা সূত্র পেলাম, যেটাকে আমরা বলতেছি কুলম্বের সূত্র। বৈজ্ঞানিক কুলম্বের যে সূত্রটা পেলাম, এই সূত্রের যে আকর্ষণ বা বিকর্ষণ হচ্ছে, যেহেতু এটা একটা বল, বল মানে এটা একটা ভেক্টর রাশি, তাই না? এটা যদি ভেক্টর রাশি হয়ে থাকে তাহলে এই ভেক্টরের দিক কেমন হবে? ভেক্টরের দিক হবে এই দুইজনের সংযোজক সরলরেখা বরাবর, কিন্তু মনে রাখতে হবে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে তার দিকে আকর্ষণ করবে। ঠিক আছে, পজিটিভ নেগেটিভকে তার দিকে আকর্ষণ করবে, তার মানে দিকটা হবে নেগেটিভ থেকে পজিটিভের দিকে, কারণ এ ওকে টেনে এর দিকে নিয়ে আসার চেষ্টা করবে। আচ্ছা, এখন যদি এটাকে আমরা ভেক্টর রূপে প্রকাশ করতে চাই কেমন হবে? ভেক্টর রূপে প্রকাশ করতে গেলে আমাদেরকে ভেক্টর চিহ্ন নিয়ে আসতে হবে, তাই তো? ভেক্টর চার্জ তো কখনো ভেক্টর হতে পারে না, তাই না? চার্জকে আমরা ভেক্টর বলতে পারি না, তাহলে ভেক্টর বলবো কোনটাকে? দূরত্ব। এই দূরত্বটাকে যদি এখন আমি সরণ বানিয়ে দিই, অর্থাৎ এর শুধু মান আছে, এর সঙ্গে দিক লাগিয়ে দিব, তাহলে এখানে আমরা নিয়ে আসবো ডি, আমাদের আগে থেকে ছিল ডি স্কোয়ার, এখানে একটা ডি একক ভেক্টর নিয়ে আসবো, তাহলে এটা একটা ভেক্টর হয়ে গেল। কারণ একক ভেক্টর এর মান হচ্ছে 1, ফলে আমরা এই পুরো রাশিটার সঙ্গে কি করলাম? 1 গুণন করলাম। 1 গুণন করার ফলে এর কোনো চেঞ্জ হবে না। তবে এটাকে দূরত্বটাকে আমরা ম্যাক্সিমাম টাইম এই চ্যাপ্টারে ডি দিয়ে প্রকাশ না করে কি দিয়ে প্রকাশ করব? আর দিয়ে, তাহলে আর স্কোয়ার আর। ঠিক আছে, এখন দেখো আমরা চাইলে এই একক ভেক্টরটাকে আবার এভাবে লিখতে পারি। আমরা জানি যে কোনো একক ভেক্টর মানে কি? কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে তো একক ভেক্টর নিয়েছি, তাহলে ওটাকে যদি আমি এভাবে লিখতে চাই, দেখো তবুও হবে আর কিউ আর ভেক্টর। ঠিক আছে, এই দুইভাবে যে কোনো একভাবে চাইলেই আমরা তড়িৎ বলকে ভেক্টর রূপে প্রকাশ করতে পারবো।
তবে তড়িৎ বলের একক কি হবে? তড়িৎ বলের একক হবে কি? নিউটন। যত বল আছে সবগুলোর একক হচ্ছে নিউটন। আচ্ছা, এখন আসো এই যে সি পেলাম ধ্রুবক, এই ধ্রুবকটার মান কত হবে? এই ধ্রুবকটার মান হচ্ছে শূন্য মাধ্যমে সি ইকুয়াল টু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। এই চিহ্নটার নাম কি বলছি আমরা? এপসাইলন। যেহেতু এটা শূন্য মাধ্যমের জন্য একটা ছোট্ট করে শূন্য দেওয়া হয়েছে, এটার কারণে বলা হচ্ছে নট। ঠিক আছে, তাহলে সি ইকুয়াল টু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। অন্য যে কোনো মাধ্যমে এটার মান হচ্ছে সি ইকুয়াল টু 1/4 পাই শুধুমাত্র এপসাইলন। তাহলে এপসাইলন, আর এখানে ব্যবহার হবে শূন্য মাধ্যমের ক্ষেত্রে এপসাইলন নট। যখন আমাদের কোনো মাধ্যমের কথা উল্লেখ থাকবে না, আমরা অলওয়েজ সেটাকে শূন্য মাধ্যম হিসেবে ধরে নিব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে যদি এখন আমরা সি এর মানটা বসিয়ে দেই তাহলে কি পাবো? শূন্য মাধ্যমের জন্য 1/4 পাই এপসাইলন নট। ক্লিয়ার? এখন প্রশ্ন হলো যে এই এপসাইলন নট জিনিসটা কি? ঠিক আছে, এই এপসাইলন নট বা এপসাইলন যে শব্দটা আমরা উচ্চারণ করলাম সেটা আসলে কি বোঝায়? আমরা জানি যে কোনো কিছুর মধ্য দিয়ে যখন কোনো বস্তুকে যেতে হয় তাকে সেটাকে ভেদ করেই যেতে হয়, তাই না? তাহলে শূন্য মাধ্যম বলো বা যে কোনো মাধ্যম বলো, ওর ভিতর দিয়ে যখন এই আকর্ষণ বলটা চলে যাবে বা আকর্ষণ বলটা যাওয়ার চেষ্টা করবে, তখন কি হবে? সেই মাধ্যমটাকে ভেদ করে যাবে। হ্যাঁ, এই যে একটা মাধ্যমকে ভেদ করার জন্য তার যে সামর্থ্য বা ক্ষমতা, সেটাকে বলতেছি আমরা ভেদন যোগ্যতা। সে কতটুকু যোগ্যতা সম্পূর্ণ এই মাধ্যমটাকে ভেদ করে যাওয়া, সেই ভেদন যোগ্যতাটাই হচ্ছে মূলত এপসাইলন। ভেদন যোগ্যতাকে প্রকাশ করা হয় কি দিয়ে? এপসাইলন। তাহলে এপসাইলন জিনিসটা কি? এইটা হচ্ছে আসলে মূলত ভেদন যোগ্যতা, তড়িতের ভেদন যোগ্যতা। ক্লিয়ার? এই তড়িতের ভেদন যোগ্যতাকে তাহলে আমরা এপসাইলন দিয়ে প্রকাশ করছি। এটা হচ্ছে যে কোনো মাধ্যমের জন্য। আর শূন্য মাধ্যমের জন্য কি হচ্ছে? শূন্য মাধ্যমের জন্য একে বলতেছি আমরা এপসাইলন নট। এখন প্রশ্ন হলো যে এপসাইলন নট ঠিক আছে শূন্য মাধ্যমের জন্য, কিন্তু অন্য মাধ্যমের জন্য আমরা এপসাইলনটাকে কিভাবে নির্ণয় করব? হ্যাঁ, এই দুজনের অনুপাত আছে। এই দুটো যদি আমরা অনুপাত করি, সবসময় একটা ধ্রুব রাশি পাবো যেটার নাম হচ্ছে কে। এই কেটাকে বলতেছি আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ক্লিয়ার? পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে এপসাইলন বাই এপসাইলন নট ইকুয়াল টু হচ্ছে কে। তাহলে আমরা এখান থেকে যদি এপসাইলন নটের মান জেনে থাকি তাহলে এপসাইলন বের করতে পারবো যে কোনো সময়। হ্যাঁ, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? এখান থেকে আমরা পেলাম এপসাইলন সমান সমান হচ্ছে কে এপসাইলন নট। আসলে মেইন সূত্রে সব জায়গায় এটাই ব্যবহার হয়, কে এপসাইলন নট। অর্থাৎ এখানে একটা কে ছিল, সে কেটা কোথায় গেল? সে কেটা, যেহেতু আমরা শূন্য মাধ্যমের কথা বলছি, শূন্য মাধ্যমে কে ইকুয়াল টু হচ্ছে 1, যার কারণে এখানে আমরা কেটা লিখি না। ঠিক আছে, কিন্তু অন্য যে কোনো মাধ্যমের জন্য যদি লিখতে চাই তখন এখানে একটা কে দিতে হবে। যেহেতু এপসাইলন অন্য যে কোনো মাধ্যমের জন্য 1/4 পাই এপসাইলন হওয়ার কথা ছিল, তাহলে এখানে এপসাইলনের পরিবর্তে আমরা কে এপসাইলন নট বসিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে কোনো মাধ্যমের জন্য সূত্রটা, কে এপসাইলন নট পুরোটাই থেকে যাবে। তাহলে শূন্য মাধ্যমের ক্ষেত্রে কি হবে? কে ইকুয়াল টু 1। অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে অবশ্যই কে এর মানটা ওখানে উল্লেখ থাকবে। যে মাধ্যমের কথা বলবে সেই মাধ্যমে তোমাদের ম্যাথে কে এর মান উল্লেখ থাকবে, কখনো এপসাইলনের মান উল্লেখ থাকবে না। ঠিক আছে, আচ্ছা, এখন আসো এই কে এর মান যদি 1 হয়ে থাকে অর্থাৎ শূন্য মাধ্যমের জন্য, তাহলে আমরা কি পাচ্ছি? 1/4 পাই এপসাইলন নট। এর মান হচ্ছে 9 × 10⁹ ঠিক আছে, এই মানটা কি করব? এখানে বসিয়ে দিতে হবে, দিয়ে আমরা ম্যাথটা পুরোটা। তাহলে 1/4 পাই এপসাইলন নটের মান তোমরা আলাদাভাবে বের করার থেকে সরাসরি 9 × 10⁹ এখানে বসিয়ে দিতে পারো। ঠিক আছে, আচ্ছা, এটা ছিল আমাদের তড়িৎ বল। এখন দেখো এই যে তড়িৎ বলটা আমরা বললাম, তড়িৎ বলের ক্ষেত্রে যদি আমরা বলে থাকি যে এই এলাকায় একটা চার্জ আছে, পজিটিভ চার্জ,
এই এলাকার মধ্যে যেই আসে সে তাকে এই তড়িৎ বলে আকর্ষণ অথবা বিকর্ষণ করে থাকে। ঠিক আছে, তাহলে এই যে নির্দিষ্ট এলাকা পর্যন্ত এই তড়িৎ বলে আকর্ষণ বা বিকর্ষণটা অনুভব করা যায়। আমরা আগে থেকেই জানি যে তড়িৎ বলের নির্দিষ্ট কোনো রেঞ্জ নেই, তাই না? এটা অসীম পর্যন্ত বিস্তৃত। অসীম পর্যন্ত বিস্তৃত হলেও তোমরা লক্ষ্য করে দেখো যে আমরাও তো মহাকর্ষ বলটাও অসীম পর্যন্ত বিস্তৃত, তার মানে আমরা এখান থেকে কোটি কোটি আলোকবর্ষ দূরে কোনো গ্রহকে আকর্ষণ করছি, কিন্তু এই আকর্ষণ বলটা কি অনুভব করা সম্ভব না? এটার কোনো অস্তিত্ব নেই, কিন্তু আকর্ষণ বলটা ক্রিয়া করছে। ঠিক তেমনি এই তড়িৎ বলের ক্ষেত্রেও অনেক দূরে চার্জ আকর্ষণ বল ক্রিয়া করলেও বা বিকর্ষণ বল ক্রিয়া করলেও সেটা অনুভব করা যায় না বা সেটার কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া থাকবে, যেই এরিয়ার মধ্যে আসার সঙ্গে সঙ্গে অন্য কোনো চার্জ সেই বলটাকে অনুভব করা শুরু করবে। ঠিক আছে, তো এইরকমই আমরা একটা এরিয়া ধরে নিয়েছি যে এই এরিয়ার মধ্যে আমরা যদি একটা চার্জ রেখে দিয়েছি, ধরে নিলাম এটা হচ্ছে তার এরিয়া পুরোটাই। অর্থাৎ আমি যখন অন্য কোনো চার্জকে, ধরো বাইরে থেকে একটা চার্জকে ভিতরে নিয়ে আসতে চাবো, এই এখানে প্রবেশ করার পূর্ব পর্যন্ত সে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করছে না, কিন্তু যখনই এটাতে প্রবেশ করে ফেলবে তখনই সে এই আকর্ষণ বল বা বিকর্ষণ বলটা অনুভব করবে, তাই না? এই যে নির্দিষ্ট এরিয়া পর্যন্ত কোনো একটা চার্জের আকর্ষণ বিকর্ষণ বা তার অস্তিত্ব অনুভব করা যায়, সেটাকে বলতেছি আমরা তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, তাহলে এটাকে কি বলতেছি আমরা? এই এরিয়াটাকে তড়িৎ ক্ষেত্র। এখন খুব স্বাভাবিক, আমরা যদি এই এরিয়ার মধ্যে প্রবেশ করি, যেহেতু এটা সর্বশেষে আছে, এখানে আকর্ষণ বল একরকম হবে। আমি যদি একে কাছে নিয়ে আসি, দূরত্ব কমে যাওয়ার কারণে আকর্ষণ বল একরকম হবে, তাই না? তার মানে আমাদের ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে আকর্ষণ বল কোথায় কেমন হবে। তাহলে দূর থেকে যত ধীরে ধীরে কাছে নিয়ে আসবো আকর্ষণ বলটা তত চেঞ্জ হতে থাকবে, তাই তো? যেহেতু ডিস্টেন্স কমে আসতেছে তার মানে কি আকর্ষণ বল বেড়ে যাবে, কারণ ডিস্টেন্সের বর্গের ব্যস্তানুপাতিক এটা। আচ্ছা, তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই যে এক এক জায়গায় আকর্ষণ বল এক এক রকম, এটাকে বলতেছি আমরা তড়িৎ প্রাবল্যতা বা তড়িৎ প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অনেক সময় বলা হয়ে থাকে, ঠিক আছে? বা তড়িৎ তীব্রতা, তার মানে কি কোথায় আকর্ষণ বল কেমন হবে। তাহলে দেখো সেটাকে আমরা নির্ণয় করে দেখব। এটা নির্ণয় করার জন্য আমরা একটা কাজ করব। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে একটা চার্জ নিয়ে আসবো যার মান হচ্ছে 1 কুলম্ব, ধনাত্মক চার্জ। ঠিক আছে, 1 কুলম্ব বিশিষ্ট একটা ধনাত্মক চার্জকে আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করলাম। আর এই তড়িৎ ক্ষেত্রের যে মেইন চার্জের, যার কারণে এই ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে, তাকে নামকরণ করলাম কিউ দিয়ে। তাহলে এই কিউ চার্জের ক্ষেত্রের মধ্যে কি আসলো? একটা 1 কুলম্ব চার্জকে আমরা স্থাপন করলাম। তাহলে কি হবে? একে বিকর্ষণ করবে, যেহেতু এই দুটো সমধর্মী চার্জ, দুটাই পজিটিভ, তাহলে কিউ চার্জ কি করবে? একে বিকর্ষণ করবে, তাই তো? আচ্ছা, কতটুকু বলে বিকর্ষণ করবে? যদি এটা কিউ হতো তাহলে কি হতো? কিউ চার্জকে বিকর্ষণ করছে এফ বলে, ধরে নিলাম যে এফ বলে বিকর্ষণ করে। তাহলে একক ধনাত্মক চার্জকে কত বলে বিকর্ষণ করবে? এফ বাই কিউ। এই যে এফ বাই কিউ বলে সে বিকর্ষণ করছে, এটাকেই বলছি আমরা তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই। ঠিক আছে, তাহলে ই সমান সমান কি? ই মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এবং সেটা কি? একক ধনাত্মক কোনো চার্জকে যখন আমরা কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসি তখন সে যে বল অনুভব করে সেটাই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে ই সমান সমান হচ্ছে এফ বাই কিউ। আচ্ছা, এখন আমরা এফ সমান সমান একটা তড়িৎ কুলম্বের সূত্র শিখে এসেছি, 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কয়ার। তাহলে সেই এফ এর মানটা এখানে বসিয়ে দাও, যেহেতু এটাও তড়িৎ ক্ষেত্র, তাহলে এই এফ এর মান এখানে বসানো যাবে, তাই না? তাহলে এটাকে এখানে যদি আমরা বসিয়ে দেই তাহলে কি হবে দেখো, এই এফ কে যদি আমরা কিউ দ্বারা ভাগ করি, কিউ দিয়ে ভাগ করলে একটা করে কিউ কেটে যাবে, একটা করে কিউ কেটে গেলে কত থাকলো? ই সমান সমান 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। এটা হচ্ছে আমাদের বিন্দু চার্জের জন্য, অর্থাৎ 1 কুলম্ব চার্জের জন্য তড়িৎ প্রাবল্য কতটুকু সেটা নির্ণয়। ঠিক আছে, তাহলে তড়িৎ বল যেটা আমাদের কুলম্বের সূত্র ছিল সেটা ছিল এটা, সেখান থেকে আমরা কি পেলাম? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E = 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। আচ্ছা,
এটা ছিল আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এখন দেখো সেম জিনিস, কিউ পরিমাণ চার্জ, পজিটিভ চার্জকে এখানে আমাদের রেখে দিয়েছিলাম, আর একটা +1 কুলম্ব চার্জকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমাদেরকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমরা তখন সরাসরি এনে বসিয়ে দিয়েছিলাম যখন আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য করছিলাম। এখন যদি সেটাকে আমরা বাইরে থেকে ভিতরে প্রবেশ করাতে চাই, যেহেতু পরস্পরকে বিকর্ষণ করছে, আমরা কি সহজে প্রবেশ করাতে পারবো না? আমাদেরকে অবশ্যই এখানে কিছু কাজ করতে হবে। আমরা কাজ না করলে কখনোই, বা শক্তি ব্যয় না করলে কখনোই একে এখানে প্রবেশ করাতে পারবো না। তাহলে এই যে শক্তিটা ব্যয় হবে, সেই শক্তির কতটুকু ব্যয় হচ্ছে একক চার্জের জন্য, সেটাকেই বলতেছি আমরা তড়িৎ বিভব। ক্লিয়ার? তাহলে তড়িৎ বিভব জিনিসটা কি? তড়িৎ বিভব জিনিসটা হচ্ছে আমি 1 কুলম্ব চার্জের কোনো বস্তুকে যদি কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে আমার যে পরিমাণ কাজ করতে হবে সেই কাজটাকে বলতেছি আমরা তড়িৎ বিভব। তাহলে দেখো বন্ধুরা, তড়িৎ বিভবকে ভি দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল ভি এটা অবশ্যই। তাহলে ভি সমান সমান আমরা কি পেলাম? ডাব্লিউ বাই কিউ, তাই না? একক ধনাত্মক চার্জকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হচ্ছে সেটা। আচ্ছা, ডাব্লিউ সমান সমান কি বলো দেখি? ডাব্লিউ মানে হচ্ছে কাজ, তার মানে এফ এস, যেহেতু এখানে আমরা দূরত্বকে আর দিয়ে প্রকাশ করে আসছি বারবার, তাই এখানে আমরা এফ আর লিখবো। তাহলে এফ আর ডিভাইডেড বাই কিউ, তাই তো? আমাদের বলবিদ্যা থেকে এই সূত্রটা আমরা জেনে আসছি, বা কাজ ক্ষমতা শক্তি থেকে এই সূত্রটা জেনে আসছি, তাই না? এফ ডাব্লিউ সমান সমান এফ ডট আর। তাহলে দেখো এখানে যদি এখন আমি এটাকে এফ কে কিউ দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পাবো? অবশ্যই ই, কারণ ই এর সংজ্ঞা কি ছিল? এফ বাই কিউ। তাহলে এখানে আমরা কি পেলাম? ভি সমান সমান ই ইন্টু আর। ঠিক আছে, আবার এই বিন্দু চার্জের জন্য, অর্থাৎ 1 কুলম্ব চার্জের জন্য কত হয় সেটা আমরা বের করে রাখছি। তাহলে সেই মানটা এখানে বসিয়ে দাও ই এর পরিবর্তে। তাহলে বসিয়ে দিলে আমরা পাচ্ছি 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার ইন্টু আর। তাহলে একটা করে আর কেটে গেল, তাহলে থাকলো কি? ভি সমান সমান 1/4πε0 কিউ বাই আর। ক্লিয়ার? তাহলে এটা পেলাম আমরা বিন্দু চার্জের জন্য তড়িৎ বিভব কত হবে সেটা। তাহলে দেখো আমরা টোটালি কি পেলাম? আমরা পেলাম বিন্দু চার্জের জন্য তড়িৎ বল হচ্ছে 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। আমরা বিন্দু চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র পেলাম, তো ক্ষেত্র প্রাবল্য পেলাম 1/4πε0 Q বাই আর স্কোয়ার, এবং বিন্দু চার্জের জন্য বিভব পেলাম 1/4πε0 Q বাই আর। এটাকে এবার আমরা বলতেছি ই ইন্টু আর। ঠিক আছে, তাহলে এভাবে আমরা লিখতে পারি সবগুলোই। তাহলে আমরা তড়িৎ বল জানা থাকলে তড়িৎ বলকে কিউ দিয়ে ভাগ করে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে পারবো। তড়িৎ প্রাবল্য জানা থাকলে তার সঙ্গে দূরত্ব গুণ করে দিয়ে তড়িৎ বিভব নির্ণয় করতে পারবো। তার মানে যে কোনো একটা জানা থাকলে অপরটাতে আসতে পারছি, তাই তো? হ্যাঁ, যে কোনো একটা জানা থেকে যেহেতু অপরটাতে আসতে পারছি, তাই এই তিনটাকে একত্রেই অনেক সময় বলা হয় কুলম্বের সূত্র। অর্থাৎ তোমাকে যদি বলা হয় কুলম্বের সূত্র প্রতিপাদন করো, তাহলে তুমি অবশ্যই জানো যে কুলম্ব যে সূত্র দিয়ে গেছে সেটা হচ্ছে বলের সূত্রটা। কিন্তু তোমরা অনেক ম্যাথই পাবা যেখানে বলবে যে একটা সিচুয়েশন দেওয়ার পরে বলবে যে দেখাও এখানে কুলম্বের সূত্রগুলো মেনে চলে। তখন দেখা যাবে যে তুমি তড়িৎ ক্ষেত্র বের করছো, তড়িৎ বিভব বের করে প্রমাণ করছো যে হ্যাঁ, দুই জায়গায় যেহেতু তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভবের সূত্র মেনে চলছে, তার মানে এটা কুলম্বের সূত্র মেনে চলছে। কেন এই কথা বলছি? কারণ এগুলো আসলে আমরা তড়িৎ বল থেকে নির্ণয় করেছি, তাই না? তার মানে তড়িৎ বিভব বল যেটা, সেটা যেহেতু কুলম্বের সূত্র, তাই তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভব সেই সূত্রেরই অনুসিদ্ধান্ত। ফলে এগুলোকে আমরা বলতে পারবো কুলম্বের সূত্রেরই ব্যবহারিক রূপ। ক্লিয়ার? তাহলে এভাবে আমরা তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্য সবগুলোই কুলম্বের সূত্রের সাহায্যে নির্ণয় করে থাকি। আচ্ছা, তড়িৎ বিভব যেটা, এর একক কি হবে? বিভবের একক হচ্ছে, দেখো বিভব সমান সমান কি? ডাব্লিউ বাই কিউ ছিল, তার মানে জুল পার কুলম্ব ছিল, তাই তো? এই জুল পার কুলম্বকে একত্রে বলা হয়, বলতে পারবা? হ্যাঁ, এটাকে একত্রে বলা হয় ভোল্ট।
ভোল্ট লেখা হয় পুরাটাই অথবা শুধুমাত্র ভি দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে কুলম্বের তড়িৎ বিভবের একক কি? বিভবের একক হচ্ছে ভোল্ট বা শুধুমাত্র ভি দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এই আসলে একক হচ্ছে জুল পার কুলম্ব। এই জুল পার কুলম্বটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? ভোল্ট দিয়ে। আচ্ছা, তবে হ্যাঁ, তোমরা হয়তো লক্ষ্য করে থাকবা ফার্স্ট পার্টে এটা হয়তো অনেক জায়গায় পড়ে আসছো, একটা একক ছিল ইলেকট্রোভোল্ট, ইভি, নাম ছিল ইলেকট্রোভোল্ট, কিন্তু এটা কিন্তু বিভবের একক ছিল না। এটা কিসের একক? এটা ছিল শক্তির একক, আর শুধুমাত্র ভোল্ট এটা হচ্ছে বিভবের একক। তাহলে এই জায়গাটা অবশ্যই সাবধান থাকতে হবে তোমাদের। ইলেকট্রোভোল্ট, ওখানে যদিও ভোল্ট শব্দটা আছে বা ভোল্ট জিনিসটাই আছে ওখানে উপস্থিত, তারপরে সেটা বিভবের একক না, সেটা কিসের একক? শক্তির একক। আর বিভবের এককটা আসলে কি? শুধুমাত্র ভোল্ট। ঠিক আছে, আচ্ছা, তড়িৎ প্রাবল্যের একক কি? তড়িৎ প্রাবল্য বা ক্ষেত্র প্রাবল্যের একক হচ্ছে, তো এখানে দেখো ই সমান সমান আমরা পেয়েছি এফ বাই কিউ, তার মানে নিউটন পার কুলম্ব। হ্যাঁ, এর একক নিউটন পার কুলম্বই, একে অন্য কোনো সাধারণ এককে প্রকাশ করা হয় না। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারছি তড়িৎ প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম্ব, তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট, এবং শক্তির একটা একক হচ্ছে ইলেকট্রোভোল্ট। তাহলে ইলেকট্রোভোল্টকে আমরা কখনোই বিভবের একক বলবো না। ক্লিয়ার? তাহলে বন্ধুরা, এগুলো ছিল হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ বিভব এবং তড়িৎ বল নিয়ে আলোচনা। এখন দেখো তড়িৎ প্রাবল্য, তড়িৎ বল যেটা ছিল, আমরা বলেছিলাম কি যে দুটো চার্জ পরস্পরকে আকর্ষণ করছে, তাই না? এই যে দুটো বল পরস্পরকে আকর্ষণ করছে, কিভাবে আকর্ষণ করছে? আসলে এখানে কি এমন ঘটে? এখান থেকে দেখা গেছে যে প্রত্যেকটা চার্জ, বিশেষ করে ধনাত্মক চার্জ যেগুলো, এই ধনাত্মক চার্জের পৃষ্ঠ থেকে লম্বভাবে একগুলো রেখা বের হয়ে আসে। ঠিক আছে, এই রেখাগুলো কিভাবে বের হয়ে আসে? তাহলে পৃষ্ঠের উপর লম্ব হবে। এই রেখাগুলোকে বলা হচ্ছে তড়িৎ বলরেখা। অর্থাৎ এই রেখাগুলোর সাহায্যেই মূলত চার্জ অন্য কোনো চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করে থাকে। ঠিক আছে, কি বলা হলো? যে কোনো ধনাত্মক চার্জের পৃষ্ঠ থেকে লম্বভাবে একগুলো রেখা বের হয়ে আসে, যেগুলোকে বলতেছি কি তড়িৎ বলরেখা। আবার যেগুলো ঋণাত্মক চার্জ, এই বলরেখাগুলো দেখা গেছে সেই ঋণাত্মক চার্জের লম্বভাবে আপতিত হয়। ঠিক আছে, তো ঋণাত্মক চার্জে কি হবে? লম্বভাবে এসে আপতিত হবে। এই কথাটার অর্থ হলো যে এই বলরেখাগুলো ধনাত্মক থেকে বের হয়ে কোথায় যেয়ে প্রবেশ করছে? ঋণাত্মকে যেয়ে প্রবেশ করছে। ঠিক আছে, তাহলে যেহেতু এগুলো ধনাত্মক থেকে বের হয়, তার মানে এই বলরেখাগুলো কেমন হবে? ধনাত্মক চার্জ বিশিষ্ট। হ্যাঁ, এবং এরা যেহেতু সবাই সমধর্মী, তাহলে যেহেতু সমধর্মীরা পরস্পরকে বিকর্ষণ করে, এরা সবাই সবাইকে বিকর্ষণ করে, কেউ কাউকে স্পর্শ করবে না বা ছেদ করে যেতে পারবে না, সবাই একটা ডিস্টেন্স বজায় রেখে সামনের দিকে অগ্রসর হবে। ঠিক আছে, এবং এগুলো বক্ররেখা, এগুলো যে সবসময় সরল রেখা হবে তা না, এগুলো বক্র হতে পারে, অর্থাৎ যে কোনো মুহূর্তে এগুলো বেঁকে যেতে পারে। ঠিক আছে, তাহলে এই রেখাগুলোকে বলছি আমরা বলরেখা। এগুলো কি হয়? ধনাত্মক আধান থেকে, তাহলে এই রেখাগুলোকে কি বলছি আমরা? তড়িৎ বলরেখা। এগুলো কি হবে? ধনাত্মক আধান থেকে বের হবে এবং ঋণাত্মক আধানে যে আপতিত হবে। এগুলো যেহেতু ধনাত্মক আধান থেকে বের হয়, এরাও হবে সমধর্মী চার্জ বিশিষ্ট ধনাত্মক আধান, এবং এরা পরস্পরকে কখনো আকর্ষণ বা আকর্ষণ করবে না, সবসময় বিকর্ষণ করবে, কেউ কাউকে স্পর্শ করবে না, কেউ কাউকে ছেদ করবে না। ঠিক আছে, এবং এগুলো বক্ররেখা। ঠিক আছে, এগুলো যে সবসময় সরল রেখা হয় তা না, এগুলো হচ্ছে বক্ররেখা। যেমন দেখো, আমি যদি এখানে আরেকটা ধনাত্মক আধান নেই, এখান থেকেও বলরেখা বের হচ্ছে, তাই তো? যখনই দেখলো যে সামনে আরেকটা আমার বলরেখা আছে এবং সেগুলো ধনাত্মক আধান বিশিষ্ট, তখন এরা কি করবে? এরা এদিকে বেঁকে চলে আসবে, যেহেতু সামনে ধনাত্মক আছে, এরা এদিকে বেঁকে চলে যাবে, কেউ কাউকে স্পর্শ করবে না এবং ছেদও করবে না, সব বেঁকে বেঁকে চলে যাবে। ঠিক আছে, এটা কখন হবে? যদি আমরা দুটো ধনাত্মক চার্জকে সামনাসামনি রাখি, তাহলে এদের বলরেখাগুলো সামনে থেকে আবার বেঁকে পিছনে ফিরে চলে আসবে। তাহলে দেখো এরা বক্ররেখা হতে পারে, কারণ এগুলো বেঁকে যাচ্ছে। ঠিক আছে, তো এগুলোকে বলতেছি কি আমরা? তড়িৎ বলরেখা। আচ্ছা, এখানে যদি আমি একটা একক ক্ষেত্রফল নেই, ধরো এতটুকু জায়গাটা হচ্ছে আমার এক একক ক্ষেত্রফল, অর্থাৎ এর মান হচ্ছে 1 মিটার স্কয়ার হতে পারে, 1 সেন্টিমিটার স্কয়ার হতে পারে, তাই না? এই একক ক্ষেত্রফল জায়গায় দেখো কয়টি রেখা পেয়েছি আমরা? এখানে আমরা 3টা রেখা নিয়েছি। তাহলে এখানে একক ক্ষেত্রফলে
বলরেখার সংখ্যা 3টি। এই যে একক ক্ষেত্রফলে যতগুলো বলরেখার সংখ্যা আছে আসলে সেই চার্জের তড়িৎ প্রাবল্যই হচ্ছে সেটা। ক্লিয়ার? তাহলে যে কোনো চার্জের তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা আসলে কি? সেটা আসলে হচ্ছে ওই চার্জ থেকে যে বলরেখাগুলো বের হচ্ছে সেগুলো একক ক্ষেত্রফলে কতগুলো আছে তার পরিমাণটাই। তাহলে একক ক্ষেত্রফলে যদি আমার 10টা পাওয়া যায় তাহলে তার তড়িৎ প্রাবল্য হচ্ছে 10 নিউটন পার কুলম। একক ক্ষেত্রফলে যদি আমি 20টি বলরেখা পেয়ে যাই তাহলে আমরা বলবো যে তার তড়িৎ প্রাবল্যের মান হচ্ছে 20 নিউটন পার কুলম। ক্লিয়ার? তাহলে এভাবে আমরা বলরেখার সংখ্যা থেকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে পারি। আবার উল্টাটা হতে পারে, তুমি কোনো জায়গায় তড়িৎ প্রাবল্য নির্ণয় করছো তো, কারণ এই বলরেখা কয়টি আছে সেটা তো তুমি গণনা করতে পারবে না, তাই না? এগুলো খালি চোখে দেখা যায় না। তাহলে তুমি এক কাজ করো, তড়িৎ প্রাবল্য নির্ণয়ের আমাদের সূত্র আছে, তড়িৎ প্রাবল্য নির্ণয় করো 1/4 পাই এপসাইলন নট Q/r²। এই যে তড়িৎ প্রাবল্য নির্ণয় করলা এর একটা মান পাবা, ধরো 100 নিউটন পার কুলম পেয়েছো। 100 নিউটন পার কুলম পেয়েছো, তাহলে তুমি বলেই দিতে পারবা যে এই চার্জ থেকে, অর্থাৎ এই যে কিউ চার্জ নিয়েছে এই প্লাস কিউ চার্জ থেকে কি হচ্ছে, প্রতি একক ক্ষেত্রফলে 100টি করে বলরেখা পাস হচ্ছে বা বের হয়ে আসছে। ঠিক আছে? তাহলে এভাবে আমরা বলরেখাগুলোকে নির্ণয় করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আমাদের স্থির তড়িৎ নিয়ে আজকের আলোচনা। এরপরে আমাদের স্থির তড়িৎ নিয়ে আলোচনা হবে। ততদিন সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, এবং অবশ্যই যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবা। আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবা। ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।